নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আগামীকাল ঐতিহাসিক দিন, শপথ নিতে চলেছে পশ্চিমবাংলার মাটিতে প্রথমবারের জন্য বিজেপি সরকার। হিন্দুত্বের কথা বলে তারা ক্ষমতায় এসেছেন এবং বাঙালিকে সম্মান জ্ঞাপন করতে তারা ব্রাহ্ম রবীন্দ্রনাথের, আন্তর্জাতিকতা বিরোধী রবীন্দ্রনাথের, ফ্যাসিবাদ বিরোধী রবীন্দ্রনাথের জন্মদিনটিকে বেছে নিয়েছেন। অদ্ভুত একটা টুইস্ট ঠিক এইখানেই। এবং শান্তিনিকেতন থেকে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তিত হচ্ছে শান্তি কাননে, অর্থাৎ আমি অধিকারী ভবনের কথা বলছি, পূর্ব মেদিনীপুরের। অনেকগুলো কারণে এই সময়টার কাছে আমরা কৃতজ্ঞ। অনেক ট্রানজিশন আমরা এই সময়টার মধ্যে দেখলাম। আমি যদি সময়টাকে খুব ছোট করি, তাহলে আমি যদি লকডাউনের কথা বলি, 2020-এর এই সময়টার কথা বলি, আর একটু পিছিয়ে আমাকে খুব স্বাভাবিকভাবেই যেতে হবে। 34 বছরের বাম শাসনের অবসান 2011 সাল, তার আগে সোভিয়েতের পতন। এই সময়কালের মধ্যে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করতম সন্ত্রাস, সাম্রাজ্যবাদী আগ্রাসন দেখতে পেয়েছি। শুধু তাই না, ভিয়েতনাম থেকে তাদের সারা পৃথিবীকে গ্রাস করার যে মনোভাব, এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট যে তাদের গণ অভ্যুত্থান, আমি ভিয়েতনামের যুদ্ধের কথা যদি বলি, আমি যদি কিউবার কথা বলি, বিভিন্ন জায়গা থেকে অভ্যুত্থান হয়েছে এবং তাদেরকে পিছু হটতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবাংলার তখ্ত সরকার ক্ষমতা দখল করার জন্য। কারণ বিজেপির কাছে এটা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। তারা আজকে খুব গর্বের সঙ্গে বলছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি। আমি যদি আরেকটু পিছিয়ে যাই, তারা যে হিন্দুত্বের কথা বলেন, আমি খুব একাডেমিক্সের মধ্যে ঢুকবো না। একদম প্রথমে আপনাদের কাছে আমার দাবি, আপনাদের কাছে আমার একান্ত দাবি যে আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন, তারা যদি প্রতিবেদন ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং যারা আমার নিয়মিত দর্শক কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনারাও দয়া করে সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের এই একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কারণ আপনারা জানেন আমি স্রোতের বিরুদ্ধে হাঁটি। যাই হোক, কথায় আসি। চন্দ্রনাথ বসু 1892 সাল নাগাদ হিন্দুত্ব শব্দটি প্রথমবারের জন্য ব্যবহার করেন। 1923 সালে বিনায়ক দামোদর সাভারকর, যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে মুচলেখা দেওয়ার, ব্রিটিশদের কাছে আন্দামান সেলুলার জেলে বন্দি থাকার সময় তিনি যে মুচলেখা দিয়েছিলেন, 4বার মুচলেখা দিয়েছিলেন এবং বারবার করে ব্রিটিশদেরকে বলেছিলেন যে আরএসএসের সঙ্গে ব্রিটিশদের কোনো শত্রুতা নেই, তাদের শত্রু হচ্ছে কমিউনিস্ট এবং মুসলিমরা। এখন হিন্দুত্ব এবং হিন্দুইজমের যে হিন্দু ধর্ম, তার যে মূলগত ফারাক, মূলত হিন্দুইজম ইনক্লুশনের কথা বলে। অজস্র মনোভাবের মানুষ এখানে রয়েছেন। এটা একটা প্ল্যাটফর্ম, একটা আধ্যাত্মিক, একটা চেতনাগত, একটা ধর্মীয় প্ল্যাটফর্ম, একটা ধর্মীয় অনুশীলনের একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, কে হিন্দু? আপনি শৈবকে হিন্দু বলবেন না, যারা শিবের উপাসনা করেন, যারা বিষ্ণুর উপাসনা করেন, যারা বৈষ্ণব, আপনি তাদেরকে হিন্দু বলবেন না। যারা শাক্ত শক্তি সাধনা করে, মাতৃ সাধনা করে, তাদেরকে আপনি বলবেন না। যারা তন্ত্র সাধনা করেন, তান্ত্রিক, তাদেরকে আপনি বলবেন না। অজ্ঞেয়বাদী, বৃহত্তর অর্থে তারাও কি হিন্দু নন? আজকে হিন্দুইজম হচ্ছে একটা বিরাট প্ল্যাটফর্ম, একটা মঞ্চ আধ্যাত্মিক প্র্যাকটিসের। হিন্দুত্ব তার সামাজিক এবং রাজনৈতিক এবং ধর্মীয় অভিব্যক্তি। অখণ্ড হিন্দু রাষ্ট্রের কথা বলে। মূলগতভাবে আগামী দিনে কি হবে জানি না, পশ্চিম ভারতবর্ষের সংবিধানে সেকুলারিজমের যে কনসেপ্ট আমরা দেখছি, আমরা লক্ষ্য রাখছি, আমরা এই ট্রানজিশনগুলো দেখছি, সেই কনসেপ্ট আজকে থ্রেটের মুখে। আমি জানি না আগামী দিনে এই সরকার যদি সংবিধান সংশোধন করেন বা কিছু, সেকুলারিজম শব্দকে আমাদের তো মনে আছে, সেকুলারিজম নিয়ে কি ভয়ঙ্কর ধরনের এই শব্দের বিরুদ্ধে, এই মনোভাবের বিরুদ্ধে কি গণ উন্মাদনা যে তৈরি করা হয়েছিল, যে হিস্ট্রিয়া তৈরি করা হয়েছিল, ভারতের সেকুলার যে ফেব্রিক। আজকে তাহলে শ্যামাপ্রসাদের মাটিতে, চন্দ্রনাথ বসুর মাটিতে কেন বিজেপি আশায় এতটা উল্লসিত? তার কারণ পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা ছিল না, অবশ্যই ছিল। সন্ত্রাস ছিল না, অবশ্যই ছিল। এই আমি যদি আজকে, কেউ যদি আজকে দাবি করে যে বিজেপি এলো আর সন্ত্রাস এলো, একদম সম্পূর্ণ মিথ্যে, সর্বৈব মিথ্যে। কিন্তু তার
ক্যারেক্টারটা, তার নেচারটা ছিল সম্পূর্ণ আলাদা। শ্রেণী রাজনীতি, কৃষকের সঙ্গে, ছোট কৃষকের সঙ্গে জমিদারের, মালিকের সঙ্গে শ্রমিকের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনি কার পক্ষে থাকবেন আপনার ব্যাপার। পশ্চিমবাংলা জঙ্গি আন্দোলন দেখেনি? অবশ্যই দেখেছে। ট্রাম্প আন্দোলন দেখেছে, খাদ্য আন্দোলন দেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমির আন্দোলন, তার সঙ্গে তার বেসিক ডিফারেন্স কী ছিল? সেগুলো ছিল প্রো পিপল। ট্রাম্প আন্দোলন, ট্রাম্প ভাড়া 2 পয়সা বৃদ্ধির জন্য যে আন্দোলন করেছিলেন বামপন্থীরা সরকারে আসার আগে, দীর্ঘ তাদের আন্দোলনের ইতিহাস। জ্যোতি বসুর নেতৃত্বে, প্রমোদ দাশগুপ্তের নেতৃত্বে, হরেকৃষ্ণ কুমারের নেতৃত্বে, আমি আর কত নাম করব, প্রসঙ্গের বাইরে চলে যাওয়া হবে। আজকে যে সময় পশ্চিমবাংলার শাসনভার বামফ্রন্টের হাতে গিয়েছিল 1977 সালে, তখন রাজ্যটা ধুঁকছে, এবং তারপরে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে পরিকাঠামোগত উন্নয়ন, গ্রাম বাংলার উন্নয়ন, পশ্চিমবঙ্গ তো মূলত গ্রামভিত্তিক রাজ্য, কৃষিভিত্তিক রাজ্য। আস্তে 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 ফলন বাড়ানো, এবং তারপরে বামপন্থীদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ পাওয়া যায়, মিথ্যে অভিযোগ অনেকাংশেই, যে জঙ্গি আন্দোলনের জন্য নাকি 56,000 কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। আদৌ সংখ্যাটা 56,000 নয়, 83। যাই হোক, সে কথা অন্য। জঙ্গি আন্দোলনও তার কারণ নয়, কারণ পুঁজি যদি দেখে কোথাও তার মুনাফা হচ্ছে, তাহলে কারখানা তাকে চালাতে, একটা জঙ্গি আন্দোলন তার কারখানা বন্ধ করার কারণ হতে পারে না। আমি সে প্রসঙ্গেই যাব না। আজকে বক্রেশ্বর, আজকে হলদিয়া, আজকে সল্ট লেক, আজকে রাজারহাট নিউ টাউন, আজকে আমি অজস্র অজস্র উদাহরণ দিতে পারি, কত যেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কবির সুমন একবার বলেছিলেন যে 300 বছর পরে মমতার মন্দির হতো। হ্যাঁ, হতে পারত। তিনি যে তৈরি রাজ্য, আমরা যে বলি না সোনার চামচ মুখে দিয়ে জন্মানো, তার সরকার যখন জন্ম নেয় তখন সেই সরকার সোনার চামচ মুখে দিয়েই জন্মায়। তিনি যদি বেসিক কোনো ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেন, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যদি ব্যয় বরাদ্দ করতেন, তিনি যদি এই খাতগুলো জনসাধারণের জন্য উন্নতির চেষ্টা করতেন, বেসিক কিছু ডেভেলপমেন্ট করতেন, তা না করে কি করলেন? ভাতার রাজনীতি করলেন, তোষণের রাজনীতি করলেন, ভয়ঙ্কর একটা সর্বগ্রাসী পাকে ডুবে গেলেন, যে আবর্ত থেকে বেরোনো সম্ভব নয়। এবং আইপ্যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ, তার যে কর্পোরেট মনোভাব, তার যে বসিজম, দলের কর্মীদের সঙ্গে, দলের নেতাদের সঙ্গে, ইভেন দলের বিধায়কদের সঙ্গেও, আমি সে কথাও ছেড়ে দিলাম। আজকে আপনি একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন বা করেন না, তার কর্মসূচির জন্য, তার নীতির জন্য, তার আদর্শের জন্য আপনি তার সঙ্গে একমত হতে পারেন বা না পারেন, কিন্তু আইপ্যাক একটি সাহায্যকারী সংস্থা, সার্ভিস প্রোভাইডিং একটা এজেন্সি, বেসরকারি সংস্থা, স্ট্র্যাটেজি মেকার, তারাই আজকে সরকারকে বকলমে, দলকে বকলমে তারা চালাচ্ছে। আপনি ভেবে দেখুন তো, আপনি কি তৃণমূল কংগ্রেসকে আদৌ ভোট দিয়েছিলেন? অবশ্যম্ভাবী পরিণতি যা হওয়ার তাই হয়েছে। একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঔদ্ধত্য, আমি জানি না আগামী দিনে তার কি অবস্থান হবে। তিনি যদি শিক্ষা নেন তাহলে ভালো, তিনি যদি আগামী দিনে আদৌ রাজনীতি করেন। অল্প বয়স। শুভেন্দু অধিকারী, আমি কোনো ব্যক্তির সম্পর্কে তার যে ব্যক্তিগত জায়গাগুলো, অন্ধকারগুলো যে আলোকপাত করার চেষ্টা করা হয়, সেটা ব্যক্তিগতভাবে আমি সম্পূর্ণ বিরোধী। তার কি খাদ্যাভ্যাস, তার সম্পর্কে বলা হয় তিনি 3 বাটি না কি, আমি সেসবে যাচ্ছি না। আমার তার সম্পর্কে একটি নীতিগত বিরোধ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি প্রকাশ্যেই বলছি, তিনি যদি এই কথা শোনেন তিনি ক্ষুব্ধ হতে পারেন, তার সমর্থকরা ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু বেসিক্যালি নীতিগতভাবে একটা জায়গায় আমার তার সঙ্গে কোনোদিন মিলবে না, সেটা হচ্ছে তার দল বদলের যে মানসিকতা। তার মধ্যে যথেষ্ট পটেনশিয়াল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর রকমের তার মধ্যে সাংগঠনিক ক্ষমতা। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বাড়ানো, এবং পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সদ্য প্রাক্তন, তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে বাপ বেটার অনুমতি ছাড়া সেখানে পুলিশ কিছু করতে পারতো না। সত্যি কথাই বলেছিলেন, কারণ আমি নিজে গিয়ে দেখেছি কি অবিসংবাদী দাপট শান্তিকাননের অধিকারী পরিবারের পূর্ব মেদিনীপুরে। ভয়ঙ্কর রকমের দাপট মৎস্যজীবীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, তারা আর্থিকভাবে নির্ভরশীল পরিবারটির ওপর। সাধারণ মানুষের তা তো ভাবার ক্ষমতা, তারা একাডেমিক্যালি বা প্র্যাকটিক্যালি তাদের জীবনের সমস্যা তারা মূলে গিয়ে ভাবার সুযোগটা কখন পাবেন? তাদের তো সার্ভাইভ করতে হবে। মোট কথা, শুভেন্দু অধিকারীর এবং শিশির অধিকারীর, তার পরিবারের একটা ভয়ঙ্কর রকমের প্রভাব রয়েছে। ভয়ঙ্কর আমি ভালো অর্থে বলছি আর কি, মানে মানুষের মধ্যে। অস্বীকার করার উপায় নেই, তিনি ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী ইতিহাস রয়েছে? শুভেন্দু অধিকারী খুব ক্যালকুলেটিভ একটা স্টেপ নিয়েছেন, একটা মেজার নিয়েছেন, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল।
2021 সালে তিনি যখন দলবদল করলেন তিনি বুঝেছিলেন যে তিনি আর যাই হোক মুখ্যমন্ত্রী হতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তখতে বসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার কোনো রাজনৈতিক যোগ্যতা নেই, আমি বারবার করে বলছি, তার কি আর কি আছে না আছে আমি সেসবে এখন যাব না। রাজনীতির কোনো অভিজ্ঞতা, কোনো অতীত তার নেই। শুভেন্দু অধিকারীর কিন্তু ভয়ঙ্কর রকমের রয়েছে। তিনি ছাত্র রাজনীতি করেছেন, তিনি বাম আমলে কলেজের ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয়েছেন, তিনি এসএফআইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি তারপরে তৃণমূল কংগ্রেস করেছেন, তিনি বিধায়ক হয়েছেন, তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন রাজ্যের। তার যা প্রশাসনিক অভিজ্ঞতা বিজেপির অনেকেরই সেই অভিজ্ঞতা নেই। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল আমি যা প্রশাসনিক মনন বা যে দূরদর্শিতার পরিচয় শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে পেয়েছি, তিনি যদি রাজ্যের প্রশাসক হতেন, প্রশাসনের মাথা হতেন, তাহলে ভালো হতো। স্বপন দাশগুপ্ত একজন অত্যন্ত এলিজিবল মানুষ, তিনি একজন রাইট উইং কলামিস্ট, তিনি একজন ইন্টেলেকচুয়াল, যথেষ্ট তার পড়াশোনা। সব জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী। আমি চাইবো অবশ্যই যে শুভেন্দু অধিকারীর ব্যক্তি জীবনে যে ঝড় বয়ে গেছে, কিছুদিন আগে দুদিন আগেই তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ, তার যে ঘটনা ঘটলো, তার আগেও যে 3টে ঘটনার কথা উঠে আসছে, তার দেহরক্ষী, তার ব্যক্তিগত সচিব, এই ধরনের ঘটনা যেন আগামী দিনে একদম না ঘটে। তার সমস্ত আত্মসহায়ক নিরাপদ থাকুন, কারণ তার হাতে রাজ্যের নিরাপত্তার ভার। আমার প্রশ্ন হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ততক্ষণই স্পেস দিয়েছিল বিরোধী বিজেপি, রাজ্যে বিরোধী কেন্দ্রের শাসক বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে বিজেপিকে ধরে তিনি সারা জীবন সরকারে থাকবেন, বিজেপিকে আমি ইস্যু ভিত্তিক সমর্থন করব। হয় না। ততক্ষণই বিজেপি, যতক্ষণ এখানে ফুটপ্রিন্ট তৈরি করা না যেত, ততক্ষণ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। 2011 সালে আপনি ভাবুন, জমি আন্দোলন, নন্দীগ্রাম থেকে শুরু করে আপনি সিঙ্গুরে যদি চলে যান, আপনি টাটাদের তাড়ানো, রাজ্যকে শ্মশান করা, তার যে আন্দোলন, সেখানে বিজেপি ইস্যু ভিত্তিক, এবং বলেছিলেন রাজনাথ সিং তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি, যে তৃণমূল ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই, আমাদের স্বাভাবিক মিত্র। 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল কমিউনিস্টদেরকে হারানো। ফেয়ার এনাফ, কারণ মূল শত্রু কমিউনিস্টরা, সেটাই হওয়াটা খুব স্বাভাবিক। একটা সেফটি ভাল্ব মাঝখানে তৃণমূল কংগ্রেস। তোষণের রাজনীতি যে ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেলেন, ক্লাবকে টাকা দেওয়া, বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করা, দিনের পর দিন একটা সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি করা, বিজেপিকে পা রাখার জায়গা করে দিয়েছে। বিজেপিকে ফ্রন্ট এনে লড়বেন বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী নেত্রী। আজকে বিজেপি তার সমস্ত ফ্রন্ট ক্লোজ করে দিল। দেখুন, বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলছি অভ্যাসবশত, একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলে ফেলতাম তিনি হারার পরেও। যদিও তুলনা হয় না, দুটো নাম একসঙ্গে কেন করলাম জানি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন, মানে আমি কার কথা বলবো, অজয় মুখার্জি, দে অল ডিড হ্যাভ অনেস্ট পলিটিক্যাল এন্ডিয়েভার অ্যান্ড ভিশন। আপনি তার সঙ্গে ইউ মে কমপ্লাই উইথ হিম, আপনি না মানতে পারেন, কিন্তু তাদের রাজনৈতিক সততা নিয়ে কোনো, তাদের চেষ্টা নিয়ে, সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, কী দিয়ে গেলেন, ইতিহাস কিভাবে মনে রাখবে? এবং শুভেন্দু অধিকারীর তার সহকারী হিসেবে একটা দীর্ঘ সময় তো কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রশাসনের টিরপিট জানেন, মুখ্যমন্ত্রীকে 2বার হারিয়েছেন, সিটিং চিফ মিনিস্টারকে, নন্দীগ্রামে, ভবানীপুরে, নিজের গড়ে, মুখ্যমন্ত্রীর গড়ে। অবশ্যই তার থেকে এলিজিবল কারোর হওয়ার কথা না, অন্তত স্ট্যাটিস্টিক্যালি আমি যদি দেখি। কিন্তু বিজেপি কী বার্তা দিতে চাইল? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী দিনে তিনি কি তার সেকুলার মনোভাব নিয়ে, সেকুলার অবতার নিয়ে কাজ করবেন, নাকি তার স্টঞ্চ হিন্দুত্ব তাকে সামনে আনবেন? সে তো সময় বলবে। খুব ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে। আমার শেষ যে অংশ ছিল, গোকুলে বাড়ছে বাম কেন বলছি, তৃণমূল কংগ্রেস দলটা নেই, থাকবে না, অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন। এটা কোনো দলই ইনফ্যাক্ট আমি মনে করি না, কারণ ইট ওয়াজ এ সিন্ডিকেট। একদম স্তরে 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 স্তরে
মাথা পর্যন্ত দুর্নীতির একটা মিনার, সেই মিনার তৈরি হয়েছিল, সেই মিনার আস্তে আস্তে ভেঙে পড়ছে। এখন এই মিনারের একদম লোয়ার টিয়ারে যারা বা মিডল টিয়ারে যারা, আপার টিয়ারে যারা, তাদের কি যোগাযোগ সে তো সময় বলবে, অনেকে ধারণা করতে পারেন কি হয় না হয়। কিন্তু লোয়ার টিয়ারে যারা, তাদের তো এক্সিস্ট করতে হবে, তাদের তো সার্ভাইভ করতে হবে, তাহলে তারা যাবেন কোথায়? শাসক দলে আসতে হবে, এবং সেই ফিল্টারটা লাগাতে পারবে কি বিজেপি? একটা কথা কিন্তু তাদের মনে রাখা উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। বর্তমান সময়ে যে ইতিহাস রচনা করছে, ভবিষ্যৎ তার থেকে শিক্ষা নেবে কি? সময় বলবে। কিন্তু আমি দেখছিলাম যে চন্দ্রনাথ রথকে যখন দেখতে গিয়েছেন সজল ঘোষ, আপনারা দেখেছেন হয়তো সেই ভিডিও, তার মৃতদেহ দেখতে গিয়েছেন, খারাপ লাগছে ভাবতে। তো সেই সময় যে উন্মাদের মতো যে উন্মাদনা দেখা যাচ্ছে, জয় শ্রীরাম বলে চিৎকার করছেন। দেখুন, জয় শ্রীরাম একটা, যারা বিশ্বাস করেন রাম যাদের কাছে উপাস্য, জয় শ্রীরাম তাদের কাছে একটা অত্যন্ত পবিত্র ধ্বনি। আপনি তার সঙ্গে একমত হতে পারেন বা না পারেন, কিন্তু একটা তার পবিত্রতা সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত না। আমি যথেষ্ট সম্মান করি যারা রামের উপাসক, তারা রামকে জয়ধ্বনি দিচ্ছেন। সেই শব্দকে ব্যবহার করে কোনো অনাচার করা, কোনো অন্যায় করা, সেটা কি খুব কাঙ্ক্ষিত কাজ? বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই ভাববেন, আপনিও ভাববেন, সাধারণ মানুষ যারা। শ্রমিক ভট্টাচার্য তো বলছেন সব জায়গায় জয় শ্রীরাম বলা যায় না। সজল ঘোষ তো বলছেন যে তিনি তিরস্কার করছেন তার দলের কর্মীদেরকে, যে আপনারা এখানে জয় শ্রীরাম বলছেন। আর তিনি এই অভিযোগও করছেন যে এখানে সবাই তার দলের লোক নয়, বিজেপির লোক, এই তৃণমূলের লোক। হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আরএসএসের যাই থাক, বিজেপির তো তৃণমূল স্তরে কোনো সংগঠন নেই, তাদের ভরসা তো তৃণমূল। কিন্তু ফিল্টার লাগাতে যদি না পারেন, উদ্ধত মুখের অসহ্য তম্ভ ভেঙে দেওয়ার জন্য কিন্তু বাঙালি এবার ইভিএমে বোতাম টিপেছে। যদি না আপনি সতর্ক হন, তৃণমূল কংগ্রেস এক্সিস্ট করবে না, অনেকে চাইলেও করবে না। তৃণমূল কংগ্রেস যদি এক্সিস্ট না করে, তাহলে বিজেপির হিন্দুত্বের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতিকে কোনোভাবে সেটা তো তারা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে কার? কারণ তৃণমূল যদি না থাকে, তাহলে তো ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হবে। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 পয়েন্ট এজেন্ডা ছিল সিপিএমের সঙ্গে, সিপিএম বিরোধিতা। সিপিএম যখন সরকার থেকে চলে গেল, তিনি আর কি নিয়ে রাজনীতি করবেন? সরকার তো দখল হলো, রাজনীতিটা কি নিয়ে করবেন? অসহায় হয়ে পড়লেন, ডুবে মরলেন পাকে তার সরকার। এখন বিজেপিকেও অনেকে বলছেন তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। আমি জানি না, আমি সেই প্রেডিকশানে যাব না, আমি হস্তরেখাবিদ নই, অনেকে আছেন। কিন্তু আগামী দিনের লড়াই আমার মনে হয় খুব উপভোগ্য লড়াই হতে চলেছে। রাজনীতির ছাত্র হিসেবে আমি দেখতে চলেছি, পর্যবেক্ষক হিসেবে আমি দেখতে চলেছি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি দেখতে চলেছি বামপন্থীদের সঙ্গে, কমিউনিস্টদের সঙ্গে হিন্দুত্ববাদীদের লড়াই, সিপিআইএমের সঙ্গে বিজেপির লড়াই খুব উপভোগ্য। কিন্তু দুটি দলের সংশ্লিষ্ট সমস্ত মানুষজনের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে, নো মোর ভায়োলেন্স, কোনো প্রাণহানি যেন না হয়। আপনারা বিতর্ক করুন, আপনারা অ্যাকাডেমিক্স নিয়ে, অ্যাকাডেমিক ডিসকোর্স নিয়ে আলোচনা করুন, তর্ক করুন, বিতর্ক করুন, ঘন্টার পর ঘন্টা মিটিং করুন, মিছিল করুন, ইস্যুভিত্তিক আন্দোলন হোক, হিংসার নয়। এই লড়াই অত্যন্ত উপভোগ্য হতে চলেছে আমার মনে হয়। বামপন্থীরা কিন্তু পথে নেমেছেন হকার উচ্ছেদের বিরুদ্ধে। আজকে তারা সুবিশাল মিছিল করেছেন, প্রত্যাশার অতিরিক্ত মানুষ সেখানে সমবেত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস নেই। আমার ভাবতে অবাক লাগে, তারা হেরেছেন, তাদের যারা বিরোধী, এক একজন মাস্তান, ত্রাস, মাফিয়া, তারা কাঁদছেন, তারা হাত জোর করছেন, ছেড়ে দাও, ক্ষমা চাইছেন, কেউ কেউ তো দলবদল করে ফেলছেন। এই তাদের মোরাল ভ্যালু, এই নিয়ে তারা রাজনীতি করেছেন। অবাক লাগে আমার। যাই হোক, বামপন্থীরা কিন্তু পথে নেমেছেন। মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, জামির মোল্লা ডোমকলে যে সিপিআইএম কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন, তাকে দেখতে গিয়েছিলেন। শুরু থেকেই তারা কর্মীদের পাশে থাকছেন। লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে যে বিরাট মিছিল, পরশু আমি আপনাদেরকে দেখিয়েছি, বিরাট মিছিল করেছে সিপিআইএম বহরমপুর শহরে। আজকে সুবিশাল মিছিল কলকাতায় নিউ মার্কেটে। মানুষ আশ্বস্ত হচ্ছেন, মানুষ এটাই দেখতে চান। সুস্থ রাজনীতি থাক, অবশ্যই শাসকের রাজনীতি থাকবে, বিরোধীর রাজনীতি থাকবে, সুস্থ রাজনীতি থাক। শুভেন্দু অধিকারী আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে সমস্ত ইস্তেহারে তিনি যা যা কথা বলেছেন, সেগুলোকে শুভেন্দু অধিকারী এবং নবনির্বাচিত ক্যাবিনেট কিভাবে রক্ষা করতে পারে, অবশ্যই আমরা দেখতে চাইব। এবং শেষ কথা, এই যে আমার মুখে আপনারা আলো দেখছেন, আলোর উৎস কিন্তু আমার মুখ না, আলোর উৎস কিন্তু
ওইখানে লাগিয়ে রাখা আলোটি। ঠিক একইভাবে রাজনীতিতে আলোর উৎস আপনি শুভেন্দু অধিকারী বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, মোহাম্মদ সেলিম বলুন, যে কোনো দল, অধীর চৌধুরী বলুন, যে কেউ, আমি দলমত নির্বিশেষে বলছি, তাদের মুখে আলো এনে ফেলেন আপনারা। আমরা সাধারণ মানুষ, আমরা যেন নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকি। আগামী দিনের সরকার মানুষের জন্য কাজ করুক, বিরোধীরা গঠনমূলক বিরোধিতা করুন। সকলে ভালো থাকুন। আরেকবার অনুরোধ, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।